আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ট্রাম্প খামেনি, সামনে কি হতে চলেছে? আরও থাকছে, সীমান্ত পেরিয়ে ফিরে কঠিন চ্যালেঞ্জের মুখে লাখ লাখ আফগান। ইরান উন্মোচন করতে যাচ্ছে নতুন মহাকাশ স্থাপনা। আরও থাকছে, ট্রাম্প প্রশাসনের ভয়াবহ গাফিলতি, প্রকাশ্যে ভুক্তভোগীদের নগ্ন ছবি। সর্বশেষ থাকছে, ইরানে যুক্তরাষ্ট্রের হামলা চায় ইসরায়েল, ট্রাম্প রাজি হবেন কি? এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ট্রাম্প খামেনি, সামনে কি হতে চলেছে? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দেওয়া আঞ্চলিক যুদ্ধ শুরুর হুমকিকে চ্যালেঞ্জ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই সতর্কবার্তা কতটা বাস্তব তা শিগগিরই বিশ্ব দেখতে পাবে। রোববার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সবচেয়ে বড় যুদ্ধজাহাজগুলো ইতোমধ্যে ইরানের কাছাকাছি অবস্থান করছে। একই সঙ্গে তিনি তেহরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্রুত চুক্তিতে পৌঁছনোর আহ্বান জানান। এর আগে আয়াতুল্লাহ খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার বিরুদ্ধে ইরান কঠোরভাবে প্রতিরোধ গড়ে তুলবে। তিনি ইরানের তেল, গ্যাস ও খনিজ সম্পদ এবং ভৌগোলিক অবস্থানের কথা উল্লেখ করে অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে আধিপত্য বিস্তার করতে চায়। এই বক্তব্যের মধ্যেই ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে সরাসরি আলোচনার কথা বিবেচনা করছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তুরস্ক, মিশর ও কাতারের উদ্যোগে আগামী সপ্তাহে আঙ্কারায় বৈঠক আয়োজনের প্রস্তুতিও চলছে বলে জানা গেছে। এদিকে ট্রাম্প একাধিকবার ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়ে আসছেন এবং পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনায় বসার চাপ দিচ্ছেন। অন্যদিকে ইরানও সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের যে কোনো হামলা, সেটা ছোট বা বড় হোক, তারা পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবেই বিবেচনা করবে। সীমান্ত পেরিয়ে ফিরে কঠিন চ্যালেঞ্জের মুখে লাখ লাখ আফগান। দীর্ঘদিনের সংকট থেকে পালিয়ে আসা আফগানদের আশ্রয় দেওয়া পাকিস্তান ও ইরান সম্প্রতি নির্বাসন প্রক্রিয়া জোরদার করেছে। এর ফলে লাখ লাখ মানুষকে সীমান্ত পেরিয়ে এমন এক দেশে ফিরতে হচ্ছে যা তাদের ভরণ পোষণ দিতে হিমশিম ঠাচ্ছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, পরিবার পরিজন নিয়ে বা একা যেভাবেই সীমান্তে পৌঁছাক না কেন, আফগান প্রত্যাবাসনকারীদের নতুন করে জীবন শুরু করতে হচ্ছে দারিদ্র্য ও পরিবেশগত সংকটে জর্জরিত অবস্থায়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানায়, 2023 সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত পাকিস্তান ও ইরান থেকে অর্ধকোটির বেশি আফগান নিজ দেশে ফিরে এসেছেন। আইওএমের আফগানিস্তান কার্যালয়ের উপপ্রধান মুত্তা ইজোরা মাসকুন বলেন, এই সংখ্যা দেশটির মোট জনসংখ্যার প্রায় 10% সমান। শুধু গত বছরই সীমান্ত পেরিয়ে দেশে ফিরেছেন প্রায় 30 লাখ মানুষ, যার মধ্যে অনেকেই কয়েক দশক বিদেশে কাটিয়েছেন। তিনি উল্লেখ করেন, এত বিপুল সংখ্যক মানুষের আগমন সামাল দেওয়া যে কোনো দেশের পক্ষেই কঠিন। আইওএমের এক জরিপ অনুযায়ী আফগানিস্তানে ফেরার কয়েক মাস পরও 80% মানুষের স্থায়ী বাসস্থান নেই। 2023 সালের সেপ্টেম্বর থেকে 2024 সালের ডিসেম্বরের মধ্যে 1339 জন অভিবাসীর ওপর এই জরিপ চালানো হয়। তারা বাধ্য হয়ে পাথর বা কাদামাটির মতো উপকরণে তৈরি অস্থায়ী ঘরে বসবাস করছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, গত বছরের জানুয়ারি থেকে আগস্টের মধ্যে ফেরত আফগানদের মধ্যে অধিকাংশ পরিবারকে এক কক্ষে 4 জন পর্যন্ত গাদাগাদি করে থাকতে হচ্ছে। জরিপে দেখা গেছে, পাকিস্তান ও ইরান থেকে ফেরত আসা প্রাপ্তবয়স্কদের মাত্র 11% পূর্ণকালীন কর্মসংস্থান রয়েছে। ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী দেশে ফেরার প্রথম কয়েক মাসে ফেরতদের গড় মাসিক আয় ছিল 22 থেকে 147 মার্কিন ডলারের মধ্যে। আইওএম জানায়, প্রত্যাবাসনকারী পরিবারের অর্ধেকের বেশি স্থায়ী বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত। নারী প্রধান পরিবারগুলো উল্লেখযোগ্যভাবে বেশি ঝুঁকিতে রয়েছে, যেখানে প্রায় অর্ধেক পরিবারই নিরাপদ পানির যোগান পেতে হিমশিম খাচ্ছে। আফগান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানিয়েছেন, সারা দেশে প্রত্যাবাসনকারীদের মধ্যে
3 সহস্রাধিকের মধ্যে জমির প্লট বিতরণ করা হয়েছে। জানুয়ারির মাঝামাঝি সময়ে সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদের সঙ্গে এক বিশেষ বৈঠক উল্লেখ করে তিনি বলেন এই প্রক্রিয়া দ্রুততর করা হয়েছে। আফগানিস্তানে পৌঁছানোর পর প্রত্যাবাসনকারীরা সাধারণত যাতায়াত সহায়তা, একটি সিম কার্ড ও সামান্য অর্থ সহায়তা পান। তথ্যসূত্র এএফপি। ইরান উন্মোচন করতে যাচ্ছে নতুন মহাকাশ স্থাপনা। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মাঝেই নতুন মহাকাশ স্থাপনা উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। জাতীয় মহাকাশ প্রযুক্তি দিবসের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশটি আগামী মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি নতুন একটি উপগ্রহ চিত্র এবং মহাকাশ স্থাপনা প্রকাশ করার পরিকল্পনা করেছে। ২০০৯ সালের ২ ফেব্রুয়ারি ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ওমিদ অর্থাৎ আশা উপগ্রহ উৎক্ষেপণ করে প্রথমবারের মতো মহাকাশ জগতে প্রবেশ করেছিল। ওই উপগ্রহ তার মিশন সম্পন্ন করার আগে প্রায় ৩ মাস কক্ষপথে সক্রিয় ছিল। এই মাইলফলককে স্মরণ করে ইরানের সুপ্রিম কাউন্সিল অফ পাবলিক কালচার আনুষ্ঠানিকভাবে জাতীয় মহাকাশ প্রযুক্তি দিবস ঘোষণা করেছে। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান মহাকাশ প্রযুক্তি ও সামরিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের দাবি করছে। কর্মকর্তারা জানিয়েছেন, দেশের মহাকাশ সক্ষমতা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশটি সম্পূর্ণ উপগ্রহ জীবনচক্র তৈরি করেছে, যা নকশা ও উৎপাদন থেকে উৎক্ষেপণ পর্যন্ত প্রায় 10টি দেশে সীমাবদ্ধ ছিল। দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ পর্যবেক্ষণ এবং আধুনিক জীবনের নানা ক্ষেত্রে মহাকাশ প্রযুক্তি ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর ফলে ইরান সহ অন্যান্য উন্নয়নশীল দেশ দীর্ঘমেয়াদী জাতীয় পরিকল্পনার অংশ হিসেবে মহাকাশ কর্মসূচি গ্রহণে উৎসাহিত হয়েছে। এই প্রেক্ষাপটে তেহরান চলতি বছরের জাতীয় মহাকাশ প্রযুক্তি দিবস উদযাপনের অংশ হিসেবে একটি উপগ্রহ চিত্রপণ্য এবং একটি নতুন মহাকাশ ঘাঁটি উন্মোচনের প্রস্তুতি নিয়েছে। ইরানের মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়েহ জানিয়েছেন, চলতি বছরের মধ্যে উপগ্রহ উৎক্ষেপণ এবং নতুন মহাকাশ প্রকল্প উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, জাতীয় মহাকাশ প্রযুক্তি দিবসে প্রথমবারের মতো শহীদ সোলাইমানি উপগ্রহ নক্ষত্রপুঞ্জের মূল প্রোটোটাইপ উন্মোচন করা হবে। ইরান চাবাহার মহাকাশ সুবিধা ব্যবহার করে দেশীয় উৎক্ষেপণ যান ব্যবহার করে উপগ্রহ উৎক্ষেপণও পরিচালনা করতে চায়। সালারিয়েহ জোর দিয়ে বলেন, স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য উপগ্রহ এবং উৎক্ষেপণ যানের মধ্যে সামঞ্জস্য পরীক্ষা, সরবরাহ পদ্ধতি এবং চূড়ান্ত উৎক্ষেপণ পূর্ব মূল্যায়ন অপরিহার্য। এটি সময় সাপেক্ষ হলেও নিরাপদ এবং নির্ভরযোগ্য উৎক্ষেপণ নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও উল্লেখ করেন, চাবাহার মহাকাশ ঘাঁটি থেকে উৎক্ষেপণ পরিচালনার প্রস্তুতি চলছে। একবার উৎক্ষেপণ যান সম্পূর্ণরূপে প্রস্তুত হলে স্থান থেকে প্রথম উৎক্ষেপণ কার্যক্রম শুরু করা হবে। সালারিয়েহ বলেন, মহাকাশ শিল্পে তাড়াহুড়ো করা কার্যক্রম এড়ানো এবং মিশনের সাফল্য নিশ্চিত করতে কঠোর পরীক্ষা ও মান নিয়ন্ত্রণ অপরিহার্য। তথ্যসূত্র মেহের নিউজ। ট্রাম্প প্রশাসনের ভয়াবহ গাফিলতি, প্রকাশ্যে ভুক্তভোগীদের নগ্ন ছবি। জেফ্রি এপস্টিন সংক্রান্ত নথি প্রকাশ করতে গিয়ে ভয়াবহ গাফিলতির অভিযোগ উঠেছে মার্কিন বিচার বিভাগের বিরুদ্ধে। এপস্টিন ফাইলস প্রকাশের অংশ হিসেবে বিচার বিভাগ তাদের ওয়েবসাইটে ডজনখানেক তরুণীর সম্পূর্ণ নগ্ন ছবি প্রকাশ করে, যেখানে স্পষ্টভাবে তাদের মুখমণ্ডল শনাক্ত করা যাচ্ছিল। এসব ছবি ছিল মার্কিন ধনকুবের ও দণ্ডিত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের ব্যক্তিগত ফাইলের অংশ। আইন অনুযায়ী এপস্টিন ফাইলস প্রকাশের আগে ভুক্তভোগীদের পরিচয় শনাক্ত করা যায় এমন সব তথ্য সম্পাদনা করে মুছে দেওয়া বা অস্পষ্ট করা ফেডারেল সরকারের দায়িত্ব ছিল। কিন্তু বাস্তবে দেখা গেছে, কোনো সম্পাদনা ছাড়াই এসব স্পষ্ট ছবি অনলাইনে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যা ভুক্তভোগীদের নিরাপত্তা ও গোপনীয়তার মারাত্মক লঙ্ঘন। গত শুক্রবার বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত ৩০ লাখের বেশি নথি পর্যালোচনা করতে গিয়ে নিউ ইয়র্ক টাইমস অন্তত ৪০টি নগ্ন ছবি শনাক্ত করে। এসব ছবি একটি ব্যক্তিগত ফটো সংগ্রহের অংশ বলে ধারণা করা হচ্ছে। ছবিগুলোতে নগ্ন দেহের পাশাপাশি ছবিতে থাকা নারীদের মুখও পরিষ্কারভাবে দৃশ্যমান ছিল। কিছু ছবি তোলা হয়েছে সমুদ্র সৈকত ও এপস্টিনের ব্যক্তিগত দ্বীপে, আবার কিছু ছবি ধারণ করা হয়েছে শোবার ঘর ও ব্যক্তিগত পরিসরে।
ছবিতে থাকা ব্যক্তিরা তরুণী বলে মনে হলেও তারা অপ্রাপ্তবয়স্ক কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এপস্টিনের অতীত অপরাধের প্রেক্ষাপটে এসব ছবি প্রকাশ নতুন করে গভীর উদ্বেগ তৈরি করেছে। বিচার বিভাগের আইনজীবীরা এপস্টিন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট অনুযায়ী নথি প্রকাশের সময়সীমা পূরণ করতে কয়েক সপ্তাহ ধরে তাড়াহুড়ো করে কাজ করছিলেন। আইনে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে সব নথি প্রকাশের বাধ্যবাধকতা থাকলেও বিভাগটি সময়মতো প্রস্তুতি শেষ করতে পারেনি। নিউ ইয়র্ক টাইমস প্রথমে শনিবার বিচার বিভাগকে জানায় যে সাংবাদিকেরা ওয়েবসাইটে নগ্ন ছবি দেখতে পাচ্ছেন। পরদিন রোববার আরও কিছু ছবি শনাক্ত করে বিষয়টি আবারও জানানো হয়। এরপর বিচার বিভাগের এক মুখপাত্র জানান, ভুক্তভোগীদের উদ্বেগ বিবেচনায় নিয়ে ব্যক্তিগতভাবে শনাক্তযোগ্য তথ্য, বিশেষ করে যৌন প্রকৃতির ছবি দ্রুত সংশোধনের কাজ চলছে। মুখপাত্র আরও বলেন, যথাযথ সম্পাদনা শেষ হওয়ার পর সংশ্লিষ্ট নথিগুলো পুনরায় অনলাইনে প্রকাশ করা হবে। টাইমস যেসব ছবি শনাক্ত করেছিল তার বেশিরভাগই পরে সরিয়ে ফেলা হয়েছে বা এমনভাবে সম্পাদনা করা হয়েছে যাতে ব্যক্তিদের চেনা না যায়। এসব ছবিতে অন্তত ৭ জন আলাদা ব্যক্তিকে দেখা গেছে বলে ধারণা করা হচ্ছে, যদিও তাদের পরিচয় জানার চেষ্টা করা হয়নি। এপস্টিনের হাতে কিশোরী বয়সে নির্যাতনের শিকার হওয়া অ্যানি ফার্মার এ ঘটনার তীব্র সমালোচনা করেছেন। আদালতে সাক্ষ্য দেওয়া এই ভুক্তভোগী বলেন, এমন ছবি প্রকাশের খবর ভীষণ উদ্বেগজনক। তার ভাষায়, ভুক্তভোগীদের সুরক্ষায় সরকার আইন মেনে চলবে এমন বিশ্বাস করাটা ছিল তার সরলতা। অ্যানি ফার্মার বলেন, ভুক্তভোগীদের পূর্ণ নগ্ন ছবি সারা বিশ্বের জন্য ডাউনলোডযোগ্য করে রাখা হয়েছে, এটা কল্পনাও করা যায় না। অন্য ভুক্তভোগীরাও ক্ষোভ প্রকাশ করেছেন। এক ভুক্তভোগীর আইনজীবী ব্রিটানি হ্যান্ডারসন এ ঘটনাকে ঘৃণ্য অবহেলা হিসেবে বর্ণনা করেন। তার মক্কেলের নাম আগে কখনো এপস্টিনের সঙ্গে প্রকাশ্যে যুক্ত না হলেও নতুন ফাইলসে তা উঠে এসেছে। হ্যান্ডারসনের ভাষায়, বিচার বিভাগের এই অবহেলা সত্যিই বিস্ময়কর। আইন অনুযায়ী ১৯ ডিসেম্বরের মধ্যে এপস্টিন সংক্রান্ত সব নথি প্রকাশ করার কথা থাকলেও বিচার বিভাগ নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেনি। শেষ পর্যন্ত শুক্রবার লাখ লাখ নথির সঙ্গে প্রায় ২,০০০ ভিডিও এবং ১,৮০,০০০ ছবি প্রকাশ করা হয়। বিভাগ জানায়, এ কাজে ৫০০রও বেশি আইনজীবী ও পর্যবেক্ষক যুক্ত ছিলেন। তবে প্রকাশিত নথির সম্পাদনায় ব্যাপক অসামঞ্জস্য দেখা যায়। কোথাও একই নথির এক সংস্করণে নাম গোপন রাখা হলেও অন্য সংস্করণে তা প্রকাশ করা হয়েছে। কোথাও এপস্টিনের ভুক্তভোগী তালিকা উল্লেখ থাকলেও অধিকাংশ নাম উন্মুক্ত রাখা হয়েছে। সমালোচকদের অভিযোগ, ভুক্তভোগীদের তথ্য প্রকাশ করা হলেও ক্ষমতাবানদের নাম অনেক ক্ষেত্রে আড়াল করা হয়েছে। এক ঘটনায় দেখা যায়, ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিফেন কে ব্যানন ও এপস্টিনের মধ্যে আদান প্রদান হওয়া একটি বার্তায় ট্রাম্প সম্পর্কিত সংবাদ উল্লেখ থাকলেও সংশ্লিষ্ট ছবিতে ট্রাম্পের মুখ সম্পূর্ণ ঢেকে দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বছর ট্রাম্প প্রশাসন এপস্টিন সংক্রান্ত নথি প্রকাশের ইঙ্গিত দিলেও পরে পিছিয়ে যায়। এরপর ডেমোক্র্যাট ও কয়েকজন রিপাবলিকান সদস্য একসঙ্গে উদ্যোগ নিয়ে আইন পাশ করান, যার মাধ্যমে এসব নথি প্রকাশ বাধ্যতামূলক করা হয়। সেই আইন বাস্তবায়নের প্রক্রিয়াতেই এবার এই বিতর্কিত ও উদ্বেগজনক ঘটনা সামনে এলো। তথ্যসূত্র, দ্য নিউ ইয়র্ক টাইমস। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা চায় ইসরায়েল, ট্রাম্প রাজি হবেন কি? চলমান উত্তেজনার মধ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা চালানোর পক্ষে মত দিয়েছেন ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তারা। তেল আবিবের আশঙ্কা, এই পর্যায়ে এসে ইরানে হামলা থেকে বিরত থাকলে পারমাণবিক অস্ত্র অর্জনের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে তেহরান। স্থানীয় সময় রোববার ১ ফেব্রুয়ারি ইসরায়েলে রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম KAN জানিয়েছে, ইরান পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের একটি নিরাপত্তা বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠকে দেশটির শীর্ষ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরা ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির এই বৈঠকে উপস্থিত ছিলেন। ওয়াশিংটন সফরে তিনি ইরান ইস্যুতে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। উচ্চ পর্যায়ের ওই বৈঠকে মোসাদের প্রধান ডেভিড বার্নিয়াও উপস্থিত ছিলেন বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সফর গোপন রাখতে ইয়াল জামির সামরিক বিমানের পরিবর্তে ব্যক্তিগত বিমানে যাত্রা করেন। ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাতে ওয়াশিংটনকে রাজি করানোর চেষ্টা করেছেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। শুক্রবার পেন্টাগনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ সামরিক কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের 2 জন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, বৈঠকে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ও ইয়াল জামির অংশ নেন। তবে ওই বৈঠকের আলোচনার বিস্তারিত প্রকাশ করা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানকে হুমকি দেওয়ার পর মধ্যপ্রাচ্যে নিজেদের নৌবহর জোরদার করেছে যুক্তরাষ্ট্র। তেহরানকে আলোচনার টেবিলে আনতে এটি ওয়াশিংটনের কৌশল হিসেবে দেখা হচ্ছে। তবে ইরান সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তাহলে বৃহত্তর আঞ্চলিক সংঘাতে পরিণত হতে পারে। ইয়াল জামিরের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 2 সপ্তাহ থেকে 2 মাসের মধ্যে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। সেনাবাহিনীর একটি পরিস্থিতি মূল্যায়ন বৈঠকে জামির বলেন, এখন একটি অনিশ্চয়তার সময়। ইসরায়েলের আর্মি রেডিও জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার সম্ভাবনা নেই। একই সঙ্গে প্রতিবেদনে দাবি করা হয়, যুক্তরাষ্ট্র সব সিদ্ধান্তে ইসরায়েলকে সম্পৃক্ত করে না। গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে তেল আবিবকে অনেক সময় বাইরে রাখে। ইসরায়েলি কর্তৃপক্ষ আশঙ্কা করছে, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো চুক্তিতে পৌঁছাতে পারেন, যেখানে তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি অন্তর্ভুক্ত নাও থাকতে পারে। এদিকে ওয়াশিংটনে আলোচনার পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস সেনাপ্রধান জামিরের সঙ্গে বৈঠক করেছেন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি এবং সম্ভাব্য সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় ইসরায়েলি সেনাবাহিনীর প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় সংশ্লিষ্ট এক ইসরায়েলি কর্মকর্তা দাবি করেন, ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে কঠোর আলোচনার পথ বেছে নিতে চায়, যার লক্ষ্য দেশটির পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করা। কর্মকর্তারা আরও বলছেন, তারা চান যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের বিরুদ্ধে হামলা চালাক। তাদের আশঙ্কা, এই পর্যায়ে এসে হামলা থেকে বিরত থাকলে ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের পথে আরও এগিয়ে যাবে। যুক্তরাষ্ট্রকে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে ইসরায়েল তাদের উদ্বেগ জানিয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়। তথ্যসূত্র TRT ওয়ার্ল্ড।